ঠোঁট গিয়ে পৌঁছালো জাঙ্কুকের ঠোঁটের উপর। তে এতটাও আশা করেনি। আনএক্সপেক্টেড এই ব্যাপারটাতে তাদের দুজনেরই চোখ বেরিয়ে আসার উপক্রম। অবাকের মাত্রা এত বেশি ছিল যে দুজনের ঠোঁট যে এখনো একে অপরকে ছুঁয়ে আছে সেদিকে খেয়ালই নেই। কিছুক্ষণ পর পরিস্থিতিটা বুঝতে পেরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে জাঙ্কুক রাগে চোখে তাকালো। তেও অসহায় দৃষ্টিতে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। আজকে নিশ্চয়ই জাঙ্কুক তাকে কাঁচা চিবিয়ে খাবে। ব্যাপারটা কি বিশ্রী ভাবতেই কান্না পাচ্ছে তার। এদিকে জাঙ্কুক রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেতে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, দেখুন এবার আমাকে বকলে আমি কান্না করে দেব। আমি মোটেও ইচ্ছে করে এমনটা করিনি। আপনি তো হঠাৎ করে আমার দিকে ফিরিয়ে তাকালেন, নয়তো এমনটা কখনো হতো না। আমি জাস্ট পাশের দোকানটার নামটা দেখার জন্য এগিয়ে গিয়েছিলাম। নার্ভাসনেসে কি বলে ফেলেছে তে নিজেই জানে না, তবে কাজ যে হয়েছে সেই অনেক। জাঙ্কুক কিছু না বলে দাঁত কটমট করতে করতে গাড়ি স্টার্ট দিল। তেও হাত ছেড়ে বাঁচলো। রাত 11টা বাজে। তে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। শুধু শুধু দাঁড়িয়ে আছে তা নয়, আসলে সে জাঙ্কুককে খুঁজছে। থেকে পড়তে দিয়ে সেই 10টায় রুম থেকে বেরিয়েছে আর এখন বাজে 11টা। গত 1 ঘন্টা ধরে মানুষটা হাওয়া। বাড়ির প্রতিটা ঘর চেক করে জাঙ্কুকের টিকিটার সন্ধান না পেয়ে এখানে এসে দাঁড়িয়েছে সে। হঠাৎ জিনকে দেখতে পেল কফি আর কিছু হালকা খাবার নিয়ে সে দিকে এগোচ্ছে। আর কিছু না ভেবে জিনের কাছে চলে গেল সে। মামুনি, এসব কার জন্য গো? কাই আর ইউনো এসেছে। জাঙ্কুকের সাথে ছাদে আড্ডা দিচ্ছে। এগুলো ওদের জন্য। ও এই ব্যাপার, সাহেব তাহলে আড্ডায় মজেছে। আচ্ছা মামুনি, দাও আমি দিয়ে আসছি, তুমি ঘরে যাও। জিন প্রথমে মানা করলেও এক প্রকার তের কথা রাখতেই তেরাতে খাবারগুলো ধরিয়ে দিয়ে চলে গেল। তে মনে সুখে যাচ্ছে, কিন্তু ছাদের দরজার কাছে এসে তের পা যেন অটোমেটিক থেমে গেল। ওদের কথাগুলো তের কানে স্পষ্ট। ওদের গল্পের মূল বিষয় যে তে সেটা বুঝতে বাকি রইল না। তুই কি তেকে ভালোবাসিস? চুপ করে আছিস কেন? কাই যা বলছে তার উত্তর দে। তোরা প্লিজ চুপ করবি? এসব বলতে এত রাতে এখানে এসেছিস নাকি? তোর যদি তাই মনে হয় তাহলে তাই, এখন উত্তরটা দে। হয়তো না? হোয়াট হয়তো? একটা হয়তোর মধ্যে তুই একটা মেয়ের জীবন বেঁধে রেখেছিস। কিন্তু আমার মনে হয় তুই থেকে ভালোবাসিস। হয়তো ওই দিন রাতে ওদের ওভাবে পিটিয়েছিলি কেন? আর বোকামকে ওর পাশে দেখলে তোর রাগই বা লাগে কেন? ভয়? হোয়াট? লাইক সিরিয়াসলি? যাকে ভালোবাসিস না তাকে নিয়ে আবার কিসের ভয়? হারানোর ভয়। ফাজলামি করিস? ভালোবাসিস না আবার হারানোর ভয়? সবকিছু একটা লিমিট আছে। দেখ জাঙ্কুক, আমরা সবাই জানি যে বোকাম থেকে পছন্দ করে। তুই ওকে ভালো না বাসলে শুধু শুধু মেয়েটাকে ধরে রেখে কষ্ট দিচ্ছিস কেন? বোকামকে ভালো রাখবে। পাগল হয়েছিস তুই? তুই আমার বউ। ইউনো ভুল কিছু বলেছে জাঙ্কুক। ওকে ভালোবাসিস না, স্ত্রী হিসেবে পুরোপুরি মানতেও পারিস না, আবার হারানোর ভয়ও পাস। এসব কি? এত টানা পড়া নিচ্ছে বোকামের কাছে কি তুই ভালো থাকবে না? না থাকবে না, কারণ আমি থাকতে দিব না। কিন্তু কেন জাঙ্কুক? ওকে আমার প্রয়োজন, ওকে ছাড়া আমার চলবে না। মানে কি খুলে বলবি প্লিজ? ভালোবাসিস না আবার বলছিস প্রয়োজন। বলদ মনে হয় আমাদের। তা সত্যি তাই বলছি। তোরা তো জানিস রোজ মারা যাওয়ার পর আমি কতটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। 3 মাসে 7-7টা বার সুইসাইড অ্যাটেম্প করেছি। হয়তো আরো করতাম, কিন্তু তোদের জন্য হয়ে ওঠেনি। আমার অবস্থা কেমন হয়েছিল তা হয়তো তোরাই ভালো জানিস। আমার সিচুয়েশনটা হয়তো তোরা বুঝতে পারতি, বাট আমার মনের অবস্থাটা প্রতিটা মুহূর্তে দম বন্ধ হয়ে আসতো। রোজের কথা মনে পড়লে নিজেকে শেষ করে দিতে মন চাইতো। যে মেয়েটাকে একদিন না দেখলে পাগলামো শুরু করতাম, সেই মেয়েটাকে নিজ হাতে মাটি চাপা দিয়েছি। ভাবতেই দম বন্ধ হয়ে আসতো। তার মরে যাওয়াটাই আমার কাছে সবচেয়ে শান্তির মনে হতো। কেউ সব করে সুইসাইড করে না। ভালোবাসা ভুলে যাওয়া কি এতটাই সহজ? তোদের কাছে হয়তো বিষয়টা অতিরঞ্জিত বলে মনে হয়, কিন্তু আমার কাছে নয়। তোরা ভাবছিস আমি কেন ওকে ভুলে যাই না, কিন্তু সত্যিটা হলো আমি ওকে ভুলতেই চাই না। আজও নেই, আর তাই আমি ওকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলবো, ভুলে যাব? এতটা নিচ আমি? আমার ভালোবাসাটাকে এতটাই ঠুনকো? কিন্তু হ্যাঁ, ভালোবাসাটাই জীবনে সবকিছু নয়। রেসপন্সিবিলিটি, ফ্যামিলি, অনেক কিছু জড়িয়ে থাকে এই জীবনটার সাথে। আমি শুধু নিজেকে নিয়ে পড়েছিলাম। এদিকে যে আমার চিন্তায় মা অসুস্থ হয়ে পড়েছে বুঝতে পারিনি। একদিন বাবা আমাকে এসে বলল মা নাকি 3 দিন যাবত হসপিটালে অ্যাডমিট। কথাটা শুনে আমি অবাক হয়েছিলাম। 3 দিন ধরে মা অসুস্থ, আর আমি জানি না। বাবার কাছ থেকে জানতে পারলাম মা অসুস্থ হওয়ার কারণটা আমি। আমাকে নিয়ে চিন্তায় মা এতটা অসুস্থ হয়ে পড়েছে। ছোট থেকেই মায়ের আদরের ছেলে আমি, তাই হয়তো আমার অবস্থাটা মা মেনে নিতে পারেনি, আর আমিও পারিনি মায়ের অবস্থাটা মেনে নিতে। তাই তো নিজের কষ্টটাকে হালকা পর্দা মেলে দিয়ে হসপিটালে ছুটে গিয়েছিলাম। সেটাই ছিল 3 মাসের মধ্যে প্রথম নিজের ইচ্ছায় ঘরের বাইরে পা ফেলা। মাকে দেখে বুঝতে পেরেছিলাম মাকে বাঁচতে হলে আমাকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে সুস্থভাবে। শুরু হলো অভিনয়, নিজের সাথে যুদ্ধ। প্রতিটি মুহূর্তে নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ করে বাবা ভাইয়ের বিয়ে ঠিক করলো। ডাক্তারদের ধারণা মাকে হাসি খুশি রাখলে
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আর মাকে খুশি রাখার এটাই বেস্ট ওয়ে। ভাইয়ের বিয়ের দিন হঠাৎই বাবা ডেকে বললেন দেখে বিয়ে করতে হবে। কথাটা শুনে আমি চরম অবাক হয়েছিলাম। ওই বাচ্চা মেয়েটাকে নাকি বিয়ে করব? পাগল নাকি বাবা? আমি শুধু রোজকে ভালোবাসি, শুধু শুধু কেন মেয়েটার জীবন নষ্ট করতে যাব? কিন্তু সেদিনও আমার যুক্তিটা ব্যর্থ হলো মায়ের করুণ চাহনিতে। বাবার এক কথা, তের মাঝে মার ছায়া আছে, তেই নাকি পারবে রোজকে ভুলিয়ে দিতে। কথাটা শুনে প্রচন্ড রাগ লাগছিল। ওরা কেন বুঝতে পারছে না যে আমি রোজকে ভুলতে চাই না? ভেবেছিলাম তে হয়তো রাজি হবে না, কারণ ও তো জানে আমি রোজকে কতটা ভালোবাসি। কিন্তু এবারও নিরাশ হতে হলো আমাকে। তে বিয়েটা করে নিল। সব ক্ষোভ কষ্ট সবকিছু তের উপরেই গিয়ে পড়লো। ওকে দেখলেই রাগ লাগতো, কিন্তু বিয়ের পরের দিন ওর বলা কথাগুলো আমাকে নাড়িয়ে দিল। সত্যি তো, বাচ্চা মেয়েটার তো কোনো দোষ নেই। সেদিন মনে হচ্ছিল যদি একবার রোজকে জড়িয়ে ধরে কাঁদতে পারতাম, বলতে পারতাম প্লিজ ফিরে এসো, আমি মরে যাচ্ছি, দম বন্ধ হয়ে আসছে আমার। এতটুকু বলে জাঙ্কুক চুপ হয়ে গেল। তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের প্রতিটি কথা তের বুকে যেন তীরের মতো বিচ্ছে। হয়তো জাঙ্কুক কাঁদছে, তেও কাঁদছে, জানে না কেন, কিন্তু আজ খুব কান্না পাচ্ছে তার। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, বাবার কথাটা সত্যি ছিল, আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি। এমন নয় যে আমি রোজকে ভুলে গেছি। আশ্চর্যের বিষয় হলো তের আশেপাশে থাকলে আমি রোজকে আরো বেশি করে ফিল করি। তের নিঃশ্বাসের শব্দে, ওর চাহনিতে আমি তের চোখে সবার মতো আমার জন্য বিরক্তিকর সহানুভূতি দেখিনি। ওর চোখে সবসময় একটা ভরসা, রোজের জন্য ভালোবাসা আর সম্মান দেখেছি। তে সবসময় রোজের প্রতি আমার ভালোবাসাটাকে সম্মান করে, সবার মতো আমার পাগলামোকে বাড়াবাড়ি বলে মনে করে না। ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাকে রাগিয়ে হোক, বিরক্ত করে হোক, হাসিয়ে হোক, এই ডিপ্রেশন থেকে দূরে রেখেছে। এতদিন পর ওর জন্য আমি প্রথম হেসেছি। এখনো বড্ড কষ্ট হয়, মনে হয় বুক থেকে কলেজাটাকে ছিঁড়ে নিচ্ছে। কিন্তু তের কথায় কাজে কষ্টগুলো রোজের সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলোর কাছে চাপা পড়ে। এখন আমি হেল্পলেস। তেকে আমার চাই। মাকে বাঁচাতে হলে আমায় বাঁচতে হবে, আর আমায় বাঁচতে হলে তেকে আমার কাছে থাকতে হবে। জানি আমি স্বার্থপরের মতো কাজ করছি, কিন্তু তেকে হারিয়ে ফেললে হয়তো আমিও হারিয়ে যাব। আরে এটা কি ভালোবাসা নয়? না, এটা শুধু প্রয়োজনীয়তা। তে আর দাঁড়ালো না। আসলে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ঝটপট নিচে নেমে সানার কাছে ট্রেটা ধরিয়ে দিয়েই ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে চুপচাপ বসে আছে তে। পানির সাথে সাথে অযথায় ঝরছে তার চোখের পানি। সে জানে না কেন কাছে, নিজের জন্য নাকি জাঙ্কুকের জন্য। আমার এই ভাগ্যটার জন্য কে দায়ী? জাঙ্কুক। জাঙ্কুকে আমি কিভাবে দোষ দেব? সত্যি তো ভালোবাসা মানুষকে ভুলে যাওয়া কি এত সোজা? আমি ওনার জায়গায় থাকলে কি পারতাম মেনে নিতে? জাঙ্কুকের কষ্টের সামনে আমার কষ্টটা নিতান্তই তুচ্ছ। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। মনে হচ্ছে যদি কোনোভাবে জাঙ্কুকের কষ্টগুলো ধুয়ে মুছে দিতে পারতাম, কিন্তু আমি হেল্পলেস। আমারও আজ খুব করে মনে হচ্ছে, রোজ আপু ফিরে এসো, তুমি একবার ফিরে এসো, তোমার জাঙ্কুককে আমি তোমার কাছে ফিরিয়ে দিব। আমি ওনার হাসিটাকে পেতে চাই, ওনাকে না পেলেও আমার চলবে। কান্না পেয়ে জাঙ্কুককে আমি আর নিতে পারছি না। প্লিজ ফিরে এসো, তুমি তো সবসময় বলতে আমার কোনো কথাই তুমি ফেলতে পারো না। দেখো তুমি মিথ্যে বলতে, আমায় সবসময় মিথ্যে বলতে। হঠাৎ জাঙ্কুকের গলার আওয়াজ পেয়ে তে উঠে দাঁড়ালো। তেকে ডাকছে। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসতেই দেখে জাঙ্কুক ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। তেকে দেখেই বলে উঠলো, তুমি ঠিক আছো? কেন? না, তোমার চোখ মুখ ফুলে আছে যে, তাই বললাম। এমনি ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো। ও। জাঙ্কুকের ও কথাটা তের বুকে গিয়ে লাগলো। অন্য সময় হলে হয়তো এমন থেকে ইচ্ছে মতো বকে দিত। রোজ আপুকে খুব মিস করছেন, তাই না? তের কথাটা শুনে জাঙ্কুক উল্টো দিকে ফিরে বেলকনির দিকে পা বাড়ালো, হয়তো চোখের পানি লুকানোর চেষ্টায়। আমিও মিস করছি খুব। কথাটা শুনে জাঙ্কুক ফিরে তাকালো। চোখ ভার হয়ে থাকা অশ্রুগুলো নেমে গেল গাল বেয়ে। তের চোখেও পানি। জাঙ্কুক ধীরে ধীরে বসে পড়লো, মাথা নিচু করে দুই হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। শরীর হালকা কেঁপে কেঁপে উঠছে। তে বুঝতে পারছে জাঙ্কুক কাঁদছে। তে মাঝে মাঝে অবাক হয়, কাউকে এতটা ভালোবাসা যায়। তে সাহস নিয়ে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ালো। কাপা কাপা হাতে জাঙ্কুকের কাঁধে হাত রাখতেই বাচ্চাদের মতো কাঁদতে লাগলো জাঙ্কুক। জাঙ্কুক ভাঙা ভাঙায় কণ্ঠে বলে উঠলো, ভীষণ কষ্ট হচ্ছে তে, আমার সাথে কেন এমন হলো বলতে পারো? আমি আজ সবার কাছে অপরাধী। আমাদেরকে সবাই আঙ্গুল তুলে দাঁড়িয়ে আছে। বাবার কাছে আমি অপরাধী, তোমার কাছেও অপরাধী, কাইও না ওদের কাছেও আমি অপরাধী। ওদের ধারণা আমি আমার জেদ আঁকড়ে ধরে আছি। এটা আমার জেদ নয় তে, বিশ্বাস করো। সবাই আমাকে দোষী করে নিশ্চিন্তে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু আমার যে দম বন্ধ হয়ে আসছে।
আমি ছেলে বলে আমার কষ্টগুলোর কোনো মূল্য নেই? আমি কাকে দোষ দিব? কাকে বলবো হ্যাঁ তুমি দোষী? বলতে পারো প্রতিটি নিঃশ্বাস যেন বুকে কাটার মতো বিচ্ছে। আমি বাঁচতে পারি না তে, আমি আমি আর পারছি না। জাঙ্কুকের কথার প্রত্যুত্তরে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না তে, শুধু কেঁদেই যাচ্ছে সে। সে জানে না তে কি মনে করে হঠাৎ করে জাঙ্কুকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। হয়তো জাঙ্কুক ছুঁড়ে ফেলে দেবে, তাতে কি? তবু যেন জাঙ্কুকের সাথে মিশে গিয়ে জাঙ্কুকের কষ্টগুলো তোমরা মুছড়ে দিতে ইচ্ছে করছে তের। কিন্তু এবার জাঙ্কুক তেমন কিছুই করলো না, উল্টো তেকে আলতো হাতে জড়িয়ে নিল নিজের সাথে। কষ্টগুলো ভাগ করে নিতে চাইছে হয়তো। তে বুঝতে পারছে জাঙ্কুক নিজের মাঝে নেই। জিয়ান জাঙ্কুক কখনো নিজের ইমোশনগুলো দেখায় না। রোজ মারা গেছে আজ 4 মাস, এর মধ্যে কেউ জাঙ্কুকে কাঁদতে দেখেনি, শুধু তে ছাড়া। হঠাৎ তে খেয়াল করলো জাঙ্কুকের শরীর বড্ড গরম, আবারও জ্বর উঠেছে। সেদিন এমন হয়েছিল, আজ আবারও। তে একটা দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুকে শুইয়ে দিল। রাত 12:30। এত রাতে অসুস্থ জিনকে ডাকা ঠিক হবে না ভেবে নিজে এক বাটি পানি একটা কাপড়ের টুকরো নিয়ে পাশে বসতেই জাঙ্কুক তের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরলো। জাঙ্কুকের গায়ের তাপে তের শরীর কেঁপে উঠছে। কারো হ্যাচকা টেনে ঘুম ভেঙে গেল তের। কোন রকম চোখটা খুলতে দেখে জাঙ্কুক অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তে কিছু বুঝে ওঠার আগেই বলে উঠলো, হোয়াট দ্য হেল তে, তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকবে, তবু এভাবে আমার কলেজের উপর শুয়ে আছো কেন? জাঙ্কুকের কথাই তের ব্যাপক রাগ লাগছে। আমি না আপনি এসেছেন, তা আবার আমার কলেজের উপর। বাজে কথা বলবে না, আমি বোকা নই, পড়াশোনা বাদ দিয়ে শুধু বাজে চিন্তা। আমি বাজে চিন্তা করছি আর আপনি যে কাল রাতে কি হ্যাঁ পড়া কমপ্লিট করেছো তুমি? ফাজিল মেয়ে, পড়াশোনা বাদ দিয়ে শুধু মাখামাখি করার চেষ্টা। জাঙ্কুকের কথা শুনে তের মনে হচ্ছে তার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। সারাটা রাত সেবা করার পর সকালবেলা পেটা স্মৃতিশক্তি হারাই ফেলছে। ফাজিল পড়া এত কষ্ট করে কেন করলাম সেবা? ভাই আগে দিলে পেটাকে এমনি ফেলে রাখতাম, মনে ভূত হয়ে রোজ আপুর সাথে লা 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 লু 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 করে ঘুরে বেড়াতি, সেটাই বেস্ট হতো। আচ্ছা এই পানি ভর্তি বাটি এখানে কেন? ওখানে ডুবে মরবো তাই। কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল তে। এই অসহ্যকর লোকটার সামনে বসে থাকার কোনো মানেই হয় না। সবাই খাবার নিয়ে ব্যস্ত আর তে হা করে তাকিয়ে থাকতে ব্যস্ত। খাবারের প্রতি তার ইন্টারেস্ট আপাতত জিরো। তের সামনে জাঙ্কুক বসে আছে। ছেলেরা যে এতটা সুন্দর হতে পারে তার প্রমাণ দিতে হয়তো জাঙ্কুককে এতটা সুন্দর লাগছে। ব্ল্যাক ড্রেসে একদম ড্যাশিং লাগছে। তে ইচ্ছে করছে জুস বানিয়ে খেয়ে ফেলতে। হঠাৎই জাঙ্কুক বলে উঠলো, মুখটা অফ করে খাওয়ার দিকে মনোযোগ দাও। কত বড় প্রমাণ? জি মামু মামানি তো আছে, মিনকে তো যে পড়ে তো মুখ চেপে হাসছে, পেটা খাটাস। মুখটা গোমড়া করে বসে আছে তে, কিন্তু তাতে কারো কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। সবাই সে আগের মতোই হেসে চলেছে। জাঙ্কুক আবার বলে উঠলো, আমার আজ ইম্পর্টেন্ট মিটিং আছে, সো আজ আমি তোমাকে ড্রপ করতে পারবো না। ড্রাইভার চাচাকে বলে রাখছি, উনি তোমাকে ড্রপ করে দিবে। কেমন ইম্পর্টেন্ট মিটিং যে ওকে ড্রপ করতে পারবে না? বললাম তো ইম্পর্টেন্ট, আমি আসছি। কথাটা বলে জাঙ্কুক উঠে চলে গেল। ঠিক তো যথেষ্ট সন্দেহ হচ্ছে, মিটিং হলেই এত সাজুগুজু করে যেতে হবে নাকি? নির্ঘাত কোনো মেয়ের সাথে মিটিং? জিনকে বলে তেও বেরিয়ে পড়লো কোচিং এর উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে তের চোখ চড়ক গাছ।